ইন্স্যুরেন্স সেক্টর, এটা ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। একটু খেয়াল করতে হবে, এইখান থেকে এই হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আচ্ছা, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা মনে করি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের নেক লাইন পর্যন্ত দূরত্বটাই তার আসলে সেটা এটাই হলো তার টার্গেট। অর্থাৎ কি না, আমরা যেটা ভাবি যে এই যে নেকলাইন, এই নেকলাইন পর্যন্ত এখান থেকে যদি আমি নেকলাইন পর্যন্ত দূরত্ব নিই, দেন তার গন্তব্য আপাতত এইখানে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমি আপাতত তার গন্তব্য এইখানে। তারপরে লার্জার স্কেলে অর্থাৎ লং টার্মে অ্যানালাইসিসটা আমি পরে দিব। তবে একটা জিনিস যে সে আসলে এই কথাটা বারবার বলতে হয়, এটা কি যে কারণ আমার অ্যানালাইসিস তো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন না তারাও দেখেন। সুতরাং এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স জোন আছে এই জায়গাটা। সুতরাং সে এই পর্যন্ত উঠবে, উঠার পরে উঠছে ওই পর্যন্ত, উঠার পরে একটা মাইনর একটা কারেকশনে আসতে পারে। মাইনর কারেকশন এসে সে আবার এখান থেকে এইখানে এই দিকে যাবে। আমার মাউসের দিকে খেয়াল করেন, এই দিকে সে আসবে। সুতরাং সেভাবে সবসময় সে খেয়াল রাখতে হবে সেইভাবেই। ওকে, এটা আমার ইন্স্যুরেন্স সেক্টরের ইন্ডেক্স অ্যানালাইসিস। আমি দেখি অন্যান্য যে সমস্ত স্টকগুলো ভালো করছে ইন্ডেক্সে, আমি সেগুলো নিয়েও একটু আলোচনা করি একই প্রসঙ্গে। এখন যেটা আমার সামনে, এটা নর্দার্ন ইন্স্যুরেন্স। নর্দার্ন ইন্স্যুরেন্স এসে আমি ইন্ডেক্স সম্পর্কে, ইন্ডেক্স না সেক্টর সম্পর্কে আর একটু কথা বলি। এখন যে সমস্ত স্টকগুলো উঠছে সেগুলো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন আসছে এবং ডিভিডেন্ডের সঙ্গে কিছু ডিভিডেন্ড, কিছু বোনাস, সেই সঙ্গে ইপিএস ঘোষণা আসছে। এটা কিন্তু খুবই স্বল্পস্থায়ী একটা মুভমেন্ট। অর্থাৎ যাদের হাতে শেয়ারটা আছে তারা ভাবছেন যে বহুদিন তো এটা নিয়ে অপেক্ষা করলাম, এখন যখন 2 টাকা বা 1 টাকা ডিভিডেন্ড দিছে এটা একটু নেই, ফলে তারা ছাড়ছে না। এবং নতুন অনেকে মনে করছে যে একটু একটু বাড়তেছে, মনে করছে এটা বুঝি বাড়বে। এটা ঠিক আছে, বাড়বে, কতগুলি স্টক বাড়বে তার মধ্যে থেকে যেগুলো খুব বেশি ভালো ইপিএস দিছে। আমি এখানে সেই এই স্টকগুলোর নাম বলতে চাচ্ছি না। ওই ধরনের স্টক আমার চোখে দেখায় পর্যন্ত 2টা স্টক আছে। তা যাই হোক, ওইটা ভালো ইপিএসের কারণে বাড়তেছে আর কি। কিন্তু বাদ বাকিগুলো কিন্তু যেটা মনে হয়, আমার যেটা মনে করছি যে রেকর্ড ডেটের পরে ওটার শেয়ার হোল্ডাররা ওইটা ছেড়ে দিবে। সুতরাং মুভমেন্ট যেগুলা অনেক আগেই ডিক্লারেশন এসে গেছে, তার রেকর্ড ডেট ইত্যাদি পার হয়ে গেছে, এখনো পরবর্তী ডিক্লারেশনে বেশ দেরি আছে, এইগুলো যদি বাড়তে থাকে তা সেটা আমি মনে করি যে এইটা হলো আসলে রিয়াল মুভমেন্ট, রিয়াল বুলিশ মুভমেন্ট এগুলা। তার মধ্যে আমি দেখতেছি যে অধিকাংশ ইন্স্যুরেন্সই এই পর্যায়ে পড়ে এবং ইন্স্যুরেন্সগুলো যেভাবে রিভার্স করছে তাতে লং টার্মে কত দূরে যাবে। কারণ দেখেন এইখানে যে প্যাটার্নগুলো আমি এখন ধরতে পারছি না, শুধু এইটুকুই মনে হচ্ছে যে শেয়ারটা বুলিশ এবং সে একটা রিভার্স করছে। এই জিনিসটাকেই আমি এইখানে বেশি প্রাধান্য দিচ্ছি। এইটা রেকর্ড ডেট দেখেন অনেক আগে চলে গেছে। এই যে এইখানে আমরা যে রেকর্ড ডেটটা দেখতেছি এটা বহু আগে চলে গেছে। অর্থাৎ এই রেকর্ড ডেটের কারণে যে বাড়া, সেটা বেড়ে টেড়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন যে বাড়া বাড়তেছে সেটা হলো
তার ইন্ট্রিনজিক ভ্যালুর কারণে বাড়তেছে, তার নিজস্ব গুণের কারণে বাড়তেছে। আচ্ছা, আমি এখানে কোনো ইন্স্যুরেন্সের আলাদাভাবে অ্যানালাইসিস অর্থাৎ কিনা কত যাবে এই সমস্ত নিয়ে কিছু বলছি না। আমি ইন্স্যুরেন্সগুলো দেখাচ্ছি এই কারণে যে এগুলো যে বুলিশ মুভমেন্ট এবং রিভার্সাল সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এটা যে একটা রিভার্সাল এটাও বোঝা যাচ্ছে, এটা যে একটা রিভার্সাল। দেখেন আরএসআই এইখান থেকে এখন সে কিন্তু আরএসআই 50 লাইন অতিক্রম করে গেছে। আর ফলে সে একটা মুভমেন্টে আসবে, সেই মুভমেন্টটা কত দূর হবে সেটা আমি আলাদাভাবে পরে ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে কীরকম মুভমেন্ট হচ্ছে সেটা আমি এখন দেখি যে কোন কোন স্টকগুলা ইন্স্যুরেন্স সেক্টরে সে রিভার্স করছে। এখন যেটা আছে ডিজিএস, এখানে একটা অ্যানালাইসিস আছে, আমি অ্যানালাইসিস সম্পর্কে কথা বলবো না এখন, অ্যানালাইসিসটা যাক। এইটাও একটা রিভার্সাল, এটা রেকর্ড ডেট অনেক পিছনে, অনেক রেকর্ড ডেট ডিক্লারেশন অনেক পিছনে, অর্থাৎ সামনে এটা যে মুভমেন্টে আসছে এটা হলো তার রিয়েল মুভমেন্ট, এটা সম্পূর্ণ ইন্ট্রিনজিক ভ্যালুর কারণে। অন্যান্য স্টক আমি দেখি যেগুলো একটা একটা করে দেখতে দেখতে যাই, তাহলে যদি এর ব্যতিক্রম দেখে আমি সেটা বলবো। এটা তো বেশ ভালোই, এটাও রিভার্স করছে এবং এভেন ম্যাকডিও তার এটা তো আরএসআই সাপোর্ট পাইছেই এবং ম্যাকডি জিরো লাইনও ভেদ করে গেছে, অর্থাৎ কিনা আমরা ম্যাকডিতে যেটা বলি যেটা হলো বাই সিগন্যাল, দেন দ্যাট ইজ পাস্ট, বাই সিগন্যাল শেষ। নেক্সটে আসতেছে আচ্ছা, এটা এগুলো কন্টিনেন্টাল স্টুডেন্ট, সিটি জেনারেল এটা তো ডবল বটম হয়েছে। এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা আপনি যদি এই ধরনের বেশ কিছু শেয়ারের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আপনি যদি এমবিবি করে দেখেন, অনেকে হয়তো অনব্যালেন্স ভলিউমটা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ব্যবহার করেন না। এটা অ্যাকুমুলেশনটা অনেক আগে হয়েছে এখানে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা এখান থেকে হয়নি। যদি মনে করছেন যে এটা এখানে পড়ে গেছে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা এখানে হয়েছে কি কিছু প্যানিকগ্রস্ত ট্রেডার, খুব অল্প কিছু প্যানিকগ্রস্ত ট্রেডার সেটা ছেড়ে দিছে। আমি এটা অনব্যালেন্স ভলিউম চেক করছি, এটা অনব্যালেন্স ভলিউমের সঙ্গে প্রাইস ডাইভারজেন্স আছে। আর এটা একটা ডবল বটম করার অর্থ হচ্ছে এর নিচে তার যাওয়ার ক্ষমতা সক্ষমতা নাই বললেই চলে। সুতরাং এরকম ক্ষেত্রে আমি কিন্তু অ্যানালাইসিস দিই যেটা, সেটা হলো এই টপের থেকে এই পর্যন্ত 510 এর 127%। আমি কিন্তু আর কোনো এটার অ্যানালাইসিস দিই না। যাই হোক, এই জিনিসটা অনেকে বুঝবেন না, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন এটা বেটার, এটা আর একটু বাড়ুক। আমি এইটার ক্ষেত্রে কোনো হারমোনিক প্যাটার্ন বা অন্য কোনো প্যাটার্ন দিয়ে আমি এটার একটা অ্যানালাইসিস দিব। গ্লোবাল ইন্স্যুরেন্স এইটাও তাই, এটারও রেকর্ড ডেটেড ইয়ার ডিক্লারেশন এজিএম ক্যাশ ডিভিডেন্ড এজিএম 26 অক্টোবর অগাস্ট, এভরিথিং ইজ ক্লোজড। সুতরাং এটাও এখন আবার যেটা বাড়তেছে সেটা হলো এর ইন্ট্রিনজিক ভ্যালু, মানে অন্তঃশক্তির কারণে এটা বাড়ছে। আমি জানি না ইন্ট্রিনজিক ভ্যালুর বাংলা অন্তঃশক্তি হবে কিনা, তবে আমি কি বুঝাতে যাচ্ছি সেটা আপনি যদি বুঝে থাকেন তো দেন ভালো, না বুঝলে আমি আসলে বাংলা বা ইংরেজির তর্জমা করতে পারি না মনে করতে হবে। অর্থাৎ এর ভিতরে যে একটা সারবস্তু আছে, বা আমরা সোজা মধ্যে কথায় বলে এর ভিতরে একটু খারাপ শোনায়, এর ভিতরে যে মাল আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সেইটার কারণে এটা বাড়ছে। আচ্ছা, এখন আমার সামনে এইটাও সেই একই অবস্থা। এটা একটু বোলিংয়ের ব্যান্ডে দেখি, সেটাতে খুবই ভালোই লাগতেছে, এটা উপরে উঠতেছে। আমার এতটা ব্যাখ্যা করবো না যে আগামীকাল কি হবে না হবে, এটা যে বাড়তেছে এবং এটা যে বুলিশ মুভমেন্টে আছে, এটা রিভার্সাল, এটাই যথেষ্ট। সুতরাং এটা যখন এখানে এসেই পড়লাম বোলিংয়ের ব্যান্ডের উপরে, আগামীকাল হয়তো সে একটু ডাউন হতে পারে। আরেকটা জিনিস যে সে এই হাইয়ের উপরে উঠে গেছে, এই হাইয়ের উপরে তো উঠছে এবং আগের হাইয়ের, সুতরাং বটম লেভেলে এটা একটা বুলিশ, এটা টেকনিক্যালি বুলিশ একটা স্টক। নেক্সটে আসছে আর একটা দেখি, আমার এটা গেল গ্রিন ডেল্টা, আসলে নামটা আমার উচ্চারণ করতে হচ্ছে
পারছি না আর কি, সবসময় মনে করি এটা তো একটা ডাইভারজেন্স বোঝাই যাচ্ছে, এখান থেকে একটা ডাইভারজেন্স। আর এটাও রেকর্ড ডেট ফেট অনেক আগে চলে গেছে, এইটা ওই আগের মতো সবই কিন্তু একই ধরনের। এখানে ফেডারেল ইন্স্যুরেন্স ওই একই অবস্থা। তারপরে মেঘনা ইন্স্যুরেন্সও তাই, মেঘনা ইন্স্যুরেন্স তাই। আমার এখানে একটা অ্যানালাইসিস ছিল, আমি এটা টার্গেট এখন বলছি না, পরে দেখবো এটা টার্গেট। সে ধরনের আলাদাভাবে স্পেসিফিক অ্যানালাইসিস দিতে হবে। ওকে, এইটাও রিভার্সাল, এটাও রিভার্সাল। সুতরাং মনে করতে হবে যে যার রেকর্ড ডেট অনেক পিছিয়ে চলে গেছে সেই স্টকগুলোকেই আসলে রিয়েল মুভমেন্টে আছে, এটা মনে করতে হবে। আমি সেটা বোঝানোর জন্যই আর কি এটা দেখাচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে কোনোটার রেকর্ড ডেটটা কাছাকাছি এখানে আছে কিনা। এখানে থাকলে বুঝতে হবে যে তার রেকর্ড ডেট শেষ এবং সে হয়তো বা একটা কারেকশনে আসতে পারে। সুতরাং এটা তেমন না, এটা অর্থাৎ কিনা নেক্সট কয়েক মাসের মধ্যে সে তার যদি টার্গেট এখানে হয়, এখানে একটা হাই আছে, টার্গেট যদি 68 টাকা হয় তাহলে সে 68 টাকা যাবে। আমার কথাটা হলো তাই, কিন্তু এটা কততে যাবে সেটা পরের কথা। এটাই শেয়ার ইন্স্যুরেন্স গেল। এখন আসলো রিপাবলিকও একই অবস্থা। রিপাবলিক হয়তো ছোটোখাটো একটা অ্যানালাইসিস করা যেত, কিন্তু এখন সেই অ্যানালাইসিস করবো না। এটাও রিভার্সাল, রেকর্ড রেট অনেক আগেই গেছে, এটা তার নিজস্ব কারণে বাড়ছে। এখন এটা আসছে হলো অগ্রণী ইন্স্যুরেন্সও ওই একই অবস্থা। অগ্রণী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আমি অবশ্য অ্যানালাইসিস করছিলাম, এটা লং টার্ম অ্যানালাইসিস করে আমি লাইভে দেখাইছি, কিন্তু এখানে আমি আসলে সেটা দেখাইতে চাচ্ছি না। আর আমার এখানের উদ্দেশ্য, কারণ একটা শেয়ারে যদি আমি টার্গেট ইত্যাদি এখানে বলি তাহলে আমাকে আসলে সবগুলোই বলা দরকার ছিল। আমি এ ধরনের বেশ কয়েকটা স্টকের টার্গেট ইত্যাদি মেজার করে রাখছি আমি আগেই। সুতরাং এটা নিয়ে আপাতত, যদিও টার্গেট ইত্যাদি দেওয়া আছে, আমি এটা নিয়ে বিশ্লেষণ করব না। আচ্ছা, ওকে, এই একটা গেল। এটা হলো, এটা গেল ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এবার আসছে কর্ণফুলী ইন্স্যুরেন্সও একই অবস্থা। কর্ণফুলী ইন্স্যুরেন্সটা যদিও রিভার্সাল, আমার মনে হচ্ছে সে বাড়বে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে যে সে একটু উইক হইতে পারে। কারণ বটম এইখানে যে বললাম, ফার্স্ট বটম থেকে সেকেন্ড বটম যদি নিচে হয় সেক্ষেত্রে তাকে আমরা ট্রিট করে থাকি যে সে একটা দুর্বল শেয়ার। কিন্তু আমি কি একটু দেখি ফান্ডামেন্টালটা আসলে কতটা দুর্বল। ফান্ডামেন্টালি তো সে অনেক ভালো, সুতরাং দুর্বল বলার কোনো কারণ নাই, এবং এভরিথিং ইজ ওকে। কিন্তু বটমটা অনেক নেমে গেছে, বাট এই বটমটা, সুতরাং সে এই টপে যাইতে পারবে না। আমি এরকম কোনো এক্সাম্পলও দেখি নাই কখনো। তা এই টপের থেকে কোনো নিচে কোনো একটা জায়গায় থাকবে, হয়তো বা 886 বা 786%, 5 ওর। আচ্ছা, এইটার এটা একটু হিজিবিজি আছে, আমি এটাকে বাদ দিচ্ছি। এটা বাদ দেন, এটা আমি এটা অ্যানালাইসিস করতে অনেক সময় লাগবে, এটা নিয়ে আমি ঠিক কিছু বলবো না। এটা হয়তো টাকা পড়ে ইন্স্যুরেন্স। আচ্ছা, নিটোর ইন্স্যুরেন্সও বেশ ভালো। নিটোর ইন্স্যুরেন্সটা একটা সুইং উপরে উঠছে, এটাও রিভার্সাল। আচ্ছা, প্যারামাউন্টটা তো বেশ কয়েকদিন আগে একটা অ্যানালাইসিস, এটা অ্যানালাইসিস এখানে আছে, সুতরাং এটার অ্যানালাইসিস নিয়ে আমি ডিসকাসও করতে চাচ্ছি না। কারণ এটা যে বুলিশ, কয়েকটা শেয়ার যে বুলিশ আছে মার্কেটে, এবং এটা যে সেইটা তো আমি আগেই বলছি যে সেই জিনিসটাই আমি আসলে দেখাতে চাচ্ছি। এটা টার্গেট ফার্গেট বাদ দেন, এটা টার্গেট নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো আবার। ওকে, এটাও বুলিশ একটা স্টক। প্যারামাউন্ট আসলে ইন্স্যুরেন্স সেক্টরের সবই রিভার্স করছে এবং তার সামনে চলার জন্য উপযুক্ত পরিবেশ আছে। এই জনতা ইন্স্যুরেন্স গেল, এটা বিজিআইসি ও একই অবস্থা, বিজিআইসি। এবং এটা একটু দেখতে হয়, কারণ এটা না, আমি এটা এখনো বলবো না সেটা, যে এটা কারণ আছে, এটা না বলার কারণ আছে, কারণ এটা খুব
মুভমেন্টের লাস্টে যে মুভমেন্টটা হয়েছে এটা খুব বড় কোনো সুইং করতে পারেনি। হ্যাঁ, বড় করে সুইং করতে পারেনি, হালকা টেকনিক্যালি হালকা বলিস, বড় কোনো সুইং করতে পারেনি। এটা এখনো আমি দুর্বলদের তালিকার মধ্যেই ধরবো, টেকনিক্যালি হালকা বলিস এই আর কি। বিজিআইসির পরে সোনার বাংলা ইন্স্যুরেন্সটা দেখি তো এটা কি অবস্থা, একটু উইকলি চার্ট দেখি। উইকলি চার্টে ব্যাট, হ্যাঁ সোনার বাংলা ইন্স্যুরেন্সটাও সে, এটাকে আমি কিছু মন্তব্য করতে পারছি না এটা সম্পর্কে না, এটা তো বুলিশ অবস্থায় চলে গেছে, কিন্তু এটা টার্গেট যেটা স্পষ্ট না হয় সেটা আমার কাছে খুব খটকা লাগে আর কি, টার্গেট স্পষ্ট না হওয়ার কারণে। ওকে, এটা বুলিশ, ওকে ঠিক আছে। এটা যেহেতু বোলিংয়ের ব্যান্ডের ভিতরেই আছে, বোলিংয়ের ব্যান্ড পার হয়নি, অর্থাৎ মিড বোলিংয়ের ব্যান্ড, আপার বোলিংয়ের ব্যান্ড, এভাবে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সে হবেও, এইটুকু বলা যাচ্ছে। টার্গেট নিয়ে এখন আমি বুঝতে পারি নাই, আর বুঝলে বলতাম না এখন টার্গেট। এটা ঠিক বলতে পারতেছি না, ইসলামী ইন্স্যুরেন্সটা এটা কথা বলা যাচ্ছে না। ওকে, এটা যেটা বাদ দিচ্ছে আপাতত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। আচ্ছা, এখন যেগুলো আছে এগুলা একটু দুর্বল টাইপের, বাদ বাকিগুলা আমি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটাও একটু দেখি, আমি উইকলি চার্টে দেখি। না, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না এখন, এটা কারণ এটা যে প্যাটার্নগুলোর মধ্যে পড়ে, আমার সেই প্যাটার্নগুলোর মধ্যে এটা পড়েনি, কিন্তু বুলিশ, হালকা বুলিশ এটা দ্যাট ইজ ওকে। আচ্ছা, এইটা তো কালকে খারাপ করবে, যেহেতু একটা কি বলে এই ক্যান্ডেলটা হলো শুটিং স্টার, কালকে এটা একটু ডাউন থাকবে, দ্যাট ইজ নট এ ম্যাটার। শুটিং স্টার থাকতেই পারে এবং সে কারেকশনও হতে পারে, এবং তার মিড বোলিংয়ের ব্যান্ড যেখানে আছে তার নিচে সে যাবে না, আশায় সেটা আশা করতে পারি। তো বোলিংয়ের ব্যান্ডের উপরে উঠছে, এখন সে বোলিংয়ের ব্যান্ডের আবার নিচে নামবে এবং মিড বোলিংয়ের ব্যান্ড যাইতে পারে। আচ্ছা, ওকে, প্রভিজনাল গেল। ইউনিয়ন ইন্স্যুরেন্স গুলাও হালকা এখনো পুলিশ বলতে পারছি না, কারণ এই টপটা অতিক্রম করতে পারেনি, তার আগে একটা শুটিং স্টার, আরো 2 দিন না হলে আমি এটা কিছু বলতে পারবো না। ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্সটাও দুর্বল পুলিশ। আচ্ছা, তবে প্রাইম ইন্স্যুরেন্সের এই কনসিডারেশনটা আছে, সুতরাং যে কোনো সময় স্ট্রং বুলিশ হয়ে যেতে পারে, কনসিডারেশন থাকলে স্ট্রং বুলিশ হবে। হিটটার অ্যানালাইসিস করা আছে, আমি অ্যানালাইসিসটা এখন এখানে শো করবো না, কিন্তু বটম লেভেল থেকে সেভাবে সে উঠতে পারেনি, এখনও বলবো যে সে সেভাবে উঠতে পারেনি, তার মানে খুব দুর্বল অবস্থায় আছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্স গেল, এবার হলো প্রভাতী ইন্স্যুরেন্স। আচ্ছা, প্রভাতী ইন্স্যুরেন্সটা আমি উইকলি চার্ট, আচ্ছা আমি প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে কিছু বলতে পারছি না। আচ্ছা, ওকে, বাকিগুলা তো খুব একটা কিছু তেমন আহামরি কিছু না বেশ, তবে ইন্স্যুরেন্স সেক্টরটাই ওঠার মতো একটা অবস্থায় আছে, দুর্বল বুলিশই হোক আর সবল বুলিশ বা স্ট্রং বুলিশ হোক, যেটাই হোক না কেন, ইন্স্যুরেন্স সেক্টরটাকে সব দিক বিবেচনা করে ইন্স্যুরেন্স সেক্টরটা খুব মোটামুটি একটা ভালো অবস্থার মধ্যে আছে, অর্থাৎ যেটা বুলিশ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। স্বাভাবিক কারেকশন তো হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, সেটা ছাড়াও মানে তার কন্টিনিউশন টেন্ডেন্সিটা রয়ে গেছে। তা আজকে ইন্স্যুরেন্স সেক্টরের এই পর্যন্তই, ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট
পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।